দেশের উপরে একটা ব্যাপার চলছে, এটা ঠিক, কিন্তু আসলে একটা পরবর্তী সময় আসলে আমাদের কি যায়, কেমন সময় কাটে, সে ব্যাপারে আজকে আমাদের জানার ব্যাপার। তো প্রথমেই হচ্ছে যে আমি একটু পরিচয় করে দিতে চাই। আজকে আমাদের এখানে কে কে উপস্থিত হয়েছে। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে শিশু বর্ষার মা ঝর্ণা বেগম এবং বর্ষার বোন সারে আক্তার রুবি, সেই সাথে রয়েছে বর্ষার বোন আয়েশা এবং বর্ষার খালাতো বোন ফাতেমা। তার পাশাপাশি রয়েছে বর্ষার মামা আলী হোসেন এবং আমাদের এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের চট্টগ্রামের আহ্বায়ক আসফা আক্তার এবং আমাদের সাথে রয়েছে চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হামিদ উদ্দিন, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ জওয়াব এবং ব্যবসায়ী আরিফুল রহমান সবুজ এবং আমি পুষ্পিতা নাথ, শিক্ষার্থী চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আজকে আমরা বসেছি বর্ষার পরিবারের সাথে শিক্ষার্থীবৃন্দ। এই আয়োজনে আমরা আজকে এখানে সংবাদ সম্মেলন করছি। আজকে আমাদের সংবাদ সম্মেলনের কাজ আমি শুরু করতে যাচ্ছি। অবিলম্বে শিশু বর্ষা ধর্ষণ মামলার চার্জশিট জারি করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, শুভেচ্ছা। গত 24/10/2022 সালে জামাতখান এলাকাস্থ গ্র্যান্ড শিক্ষালয়ের পাশের এলাকায় কুসুম কুমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মার্জানা বর্ষা বয়স 7 আনুমানিক বিকাল 4:30টায় নিজ বাসা থেকে চিপস কেনার জন্য দোকানের উদ্দেশ্যে বের হয়। এরপর বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর 27/10/2022 অর্থাৎ 3 দিন পরে গ্র্যান্ড শিক্ষালয়ের পেছনের ড্রেনের মধ্যে টিসিবি মাঠযুক্ত একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় বর্ষার লাশটি পাওয়া যায়। বর্ষার লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। প্রথমে সাধারণ দায়ের করা হলেও লাশ পাওয়ার পর হত্যা মামলা করা হয়। কোতোয়ালি থানায় মামলা নং 49 তারিখ 2/10/2022 জি-আরা 464/22 ইংরেজি, ধারা 302, 201, 34। পুলিশ ধর্ষক লক্ষণ দাসকে গ্রেফতার করে এবং সে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে শিশুটিকে সে প্রথমে ধর্ষণ করে, পরে ধরা পড়ার ভয়ে শিশুটিকে সে হত্যা করে লাশ বহন করার জন্য বস্তায় বেঁধে ড্রেনে ফেলে দেয়। সে সময় শিশু বর্ষার এই নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো দেশবাসীর বিবেকে নাড়া দেয়। স্বাভাবিকভাবেই বর্ষার পরিবারের প্রত্যাশা ছিল তারা দ্রুত ও সুষ্ঠু বিচার পাবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় গত 3 বছর অর্থাৎ 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত বর্ষার পরিবার বিচার তুলে থাক এখনো মামলার কোনো অগ্রগতির মুখ দেখতে পায়নি। গত 3 বছরের তদন্তকারী পুলিশ মামলাটি চার্জশিট দিতে পারেনি। গত 3 বছরে দফায় দফায় তার পরিবার কোতোয়ালি থানায় গিয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব রওশন কুরেশিকে বারবার তাকে দেওয়া হলেও নানা অজুহাতে পরিবারের সদস্যকে ফিরে দেওয়া হয়েছে। পরবর্তীতে চার্জশিট না দিতে পারার কারণ হিসেবে তদন্তকারী কর্মকর্তা বারবার ডিএনএ রিপোর্ট যথাসময়ে না পাওয়ার অজুহাত দিয়ে যাচ্ছেন। ডিএনএ রিপোর্ট না আসার অজুহাতে কেন 3 বছরেও চার্জশিট দেওয়া হলো না? অথচ এই মামলায় গ্রেফতারকৃত আসামি লক্ষণের 164 ধারায় অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। বিজ্ঞ আইনজীবীদের অভিমত, ধর্ষণ মামলায় বিচার প্রক্রিয়ায় ডিএনএ রিপোর্ট বাধ্যতামূলক করা হলেও চার্জশিট দিতে ডিএনএ রিপোর্টের প্রয়োজন নেই। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এই মামলায় পুলিশ চার্জশিট দিতে পারত। ডিএনএ রিপোর্ট না আসাকে অজুহাত দেখিয়ে চার্জশিট না দেওয়া তদন্তকারী কর্মকর্তার দায়িত্বহীনতা ছাড়া আর কিছু নয়। 3 বছর বর্ষার পরিবার বিচারের আশায় দিন গুনছে, অথচ চার্জশিট না দেওয়ায় এখনো শিশু বর্ষার ধর্ষণ ও হত্যার বিচার শুরু হলো না। ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়ায় এই করুণ দশা হলে, এত দায়িত্বহীনতা, দীর্ঘসূত্রিতা হলে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার মামলা চালাতে আগ্রহ হারিয়ে ফেলবে। বিচারহীনতা বাড়বে, যার মাধ্যমে প্রকারান্তরে ধর্ষকরা আরো উৎসাহিত হবে। ধর্ষণ উত্তরোত্তর বাড়বে। সারা দেশে যখন একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন, তখন শিশু বর্ষা ধর্ষণ ও হত্যা মামলার বর্তমান অবস্থা চোখে আঙুল দিয়ে বাংলাদেশ ধর্ষণের বিচার প্রক্রিয়ার ভয়াবহ ও করুণ দুর্দশাকে দেখিয়ে দিচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, আরেকটি প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখতে চাই। ঢাকা মেডিকেলের ফরেনসিক ল্যাব থেকে এই মামলার ডিএনএ রিপোর্ট কেন 3 বছরেও পাওয়া যাবে না? এখানে দায় কার? দেশের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি গত 19 বছরে 10,318টি ধর্ষণের মামলা করা হয়। মোট মামলার মধ্যে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে 6,720টি। তার মধ্যে হত্যার ঘটনা 258টি। জানা গেছে জট সৃষ্টি হয়েছে মূলত ধর্ষণের মামলাগুলোর। 2022 সালে 787টি, 2023 সালে 711টি এবং 2024 সালে 593টি ধর্ষণের মামলার জন্য
করতে পাঠানো হয়। এর মধ্যে জানা গেছে 2022 সালের প্রতিবেদন দেওয়া শেষ হয়নি এখনো। বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যমান আইন সংশোধন করে ধর্ষণ মামলার বিচারে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করে, কিন্তু এর পরিপূরক অবকাঠামোগত আয়োজন গড়ে তোলেনি। জেলায় জেলায় ডিএনএ পরীক্ষা ল্যাব স্থাপন করেনি। ঢাকায় সিআইডি ও ঢাকা মেডিকেল মাত্র 2টি ল্যাব রয়েছে। সারা দেশ থেকে পাঠানো বিভিন্ন মামলার ডিএনএ সেখানে পরীক্ষা করা হয়। ফলে প্রয়োজনীয় লোকবল, অবকাঠামো, অর্থ বরাদ্দের অভাবে ল্যাবগুলোতে জট সৃষ্টি হয়েছে। এই ধরনের দুর্নীতির কারণে আমাদের দেশে অসংখ্য পরিবার সুবিচারের মুখ দেখতে পায় না। বছরের পর বছর ঝুলে থাকে ধর্ষণ মামলা। আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে আসিয়ার রোমহর্ষ ঘটনা সম্পর্কে, যেখানে গত 3 বছর আগে বর্ষার হত্যাকারী এখনো বিচার হয়নি, সেখানে আসিয়ার ধর্ষণের বিচার কতটুকু পাবে সেই প্রশ্ন থেকে যায়। আমরা যদি পিছনে ফিরে তাকাই, ধর্ষিতার তালিকা কত লম্বা হতে চলেছে। তনু, নুসরাত, মিয়া, আয়াত, আবিদা, পূজা, ইয়াসমিন, বিথি সহ অনেকেই হত্যা, ধর্ষণ ও লাঞ্ছনার শিকার হয়েছে। আজও তারা সুষ্ঠু বিচার পায়নি। উপরোক্ত ঘটনাগুলো আজও সুরাহা না হওয়া এবং সঠিক পদক্ষেপ না নেওয়ায় এই তালিকা রাষ্ট্রকেই নিতে হবে। আমাদের বর্তমান দাবিসমূহ প্রধান উপদেষ্টা বরাবর উত্থাপিত করলাম। 1. অবিলম্বে শিশু বর্ষা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট প্রদান করে বিচার প্রক্রিয়া শুরু ও দ্রুত বিচার করে ধর্ষণ ও হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী 1 মাসের মধ্যেই নিয়োগ রিপোর্ট প্রদান করতে হবে। দাবি 2. নুসরাত, তনু, মুনিয়া, আবিদা, আয়াত, আসিয়া সহ সারা দেশে অব্যাহতভাবে সকল ধর্ষণ চেষ্টা, হত্যাকাণ্ড ও নারীর প্রতি সহিংসতার সাথে জড়িত সকল অপরাধী দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 3. ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে। দাবি 4. অনতিবিলম্বে বিভাগীয় পর্যায়ে পর্যাপ্ত মানসম্পন্ন পূর্ণাঙ্গ ডিএনএ ল্যাব স্থাপন, প্রশিক্ষিত পর্যাপ্ত জনবল নিয়োগ, ন্যায্য সম্মানী প্রদান করে দ্রুত ডিএনএ রিপোর্ট প্রদানের কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ মামলায় নমুনা সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন করতে হবে। প্রভাবশালী বিচারপতি কি কোনো প্রভাবশালী মহলের চাপ ছিল কিনা বা কোনো হুমকি ছিল কিনা? জি, গত 3 বছর যাবত হচ্ছে গিয়া তো কেসটা চলতেছে। কেস চলতেছে না, আসলে এটা একটা ফাইল হিসাবে থানায় রয়ে গেছে এখনো পর্যন্ত। কোনো প্রভাবশালী, প্রথমের দিকে আমাদের প্রতি অনেক চাপ ছিল। 2022-23 সালে আমরা প্রচুর পরিমাণে চাপের শিকার হই। বর্তমানে সেটা নাই, কারণ প্রভাবশালীগুলোও নাই এখন। আর থানা থেকে আমরা চাপের শিকার হয়নি, ওরা বারবার হয়রানি করছে প্রত্যেক মাসে। যেমন আমাদের যিনি তদন্ত কর্মকর্তা আছে, প্রত্যেক মাসে আমরা তার কাছে যাই, সে একটা কথাই বারবার আমাদেরকে বলে যে ডিএনএ রিপোর্ট আসা ছাড়া তাদের এখানে কোনো হাত নাই। যতক্ষণ পর্যন্ত ডিএনএ রিপোর্ট না আসবে তারা কিছুই করতে পারবে না। এখন ডিএনএ রিপোর্ট নিয়ে আজকে 3 বছর হচ্ছে গিয়ে আমরা একই জায়গায় রয়ে গেছি আর কি। এটা কোনো রকম কিছুই হয় নাই, একই জায়গায় প্রথম দিকেই রয়ে গেছি। এটা না কেস কোর্টে উঠছে, না হচ্ছে কোনো ধরনের হচ্ছে কেসের কিছু হয়েছে আর কি। তো আমি এটাই বলতে চাবো যে সবার কাছে এটাই হচ্ছে একটা যে দ্রুত যাতে আমাদের কেসটা শুরু করা হয়। কারণ আমার মা বাবাও হচ্ছে গিয়া আর ধৈর্য ধরে থাকতে পারতেছে না, কারণ আমাদের ফ্যামিলির একটা ধৈর্যের বিষয় আছে। গত 3 বছর যাবত আমরা প্রতিনিয়ত এটা নিয়ে হচ্ছে গিয়া হেনস্থার শিকার হচ্ছি। সেটা হচ্ছে গিয়া পুলিশের কাছে বারবার যাচ্ছি, তাদের কাছে, তারা বিরক্ত হচ্ছে, তারাও হচ্ছে গিয়া আমাদের প্রতি হচ্ছে অনেক অনীহা দেখাচ্ছে, যেটা হচ্ছে এক পর্যায়ে এখন আমাদের কাছে নিজেদেরকে খুবই একটা ইয়াতে চলে আসছে যে আমরা কেসটা কন্টিনিউ করবো কিনা। কারণ এটা কত বছর লাগবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না। তাই আমরা চাই দ্রুত যাতে আমাদের কেসটা শুরু হয়, আমাদের ডিএনএ রিপোর্টটা আসে, অ্যাটলিস্ট কোর্টে যাতে কেসটা উঠে, আর হচ্ছে যাতে ধর্ষকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। চাপ দিচ্ছে হচ্ছে আমাদের এলাকার যিনি হচ্ছে কাউন্সিলর ছিল, উনি হচ্ছে চাপ দিয়েছিলেন অনেকভাবেই হচ্ছে হয়তো যাতে আমরা হচ্ছে গিয়ে একটু গুটিয়ে থাকি এই বিষয়ে উনি বলছে যে কেস চলবে আস্তে ধীরে, বাট এটা নিয়ে কোনো রকম যেন খোলাসায় আমরা না আসি, আমরা আমাদের মতন থাকি, ওরা হচ্ছে গিয়ে ওদের মতন করে ওইটা হচ্ছে করবে, পরিচালনা করবে, ওরা ওদের ওরা নিবে দায়িত্ব, আমরা যাতে আমাদের মতন করে থাকি। যে কেসে হচ্ছে ওরা, আমরা যে ভিকটিমের পরিবার ওইটা হচ্ছে গিয়ে ওরা করে না, ওরা বলতেছে এটা মানে সরকারি ভাবে হবে, সেক্ষেত্রে ওরা ওইটা করবে আর কি। আমাদের কোনো কথা বলা বা করা এটা উনি হচ্ছে পছন্দ করতেন না, এবং আমাদেরকে নিষেধও করা হতো যে এইসব কিছু যাতে আমরা না করি। জি, উনি সরাসরি বলছে, প্লাস হচ্ছে যে মানুষকে বলানো, সেটা হচ্ছে যেমন আমার আম্মুকে বলছে যে একটা কথা দিয়ে বুঝাই দিছে আমার আম্মুকে যে আপনার এক মেয়ে মারা গেছে, হচ্ছে বাকি 4 মেয়ে যে আপনি থাকতে পারেন, আপনি সেই ব্যবস্থাই করেন, এভাবে বুঝাই দেওয়া হয়েছে যাতে আমার আম্মু জিনিসটাকে
পিছিয়ে আসে। ইভেন আমরা তখনের দিকে হয়তো একটু পিছিয়ে গেছিলাম, পরে হচ্ছে আবার জন্য কান্না করেন আর চারজনের জন্য করেন না, শৈবল দাস ওগুলো চিন্তা করিয়েন। জি, আমরা হচ্ছে ওইভাবেই আসলে ইয়া হয়। পরে তো আপুদের সাহায্যে আবার আমরা হচ্ছে গিয়ে নতুন করে ইয়া করতে চেষ্টা করতেছি আর কি, যাতে অ্যাটলিস্ট এখন আমাদের বিচারটা হয়। এখন যেহেতু প্রভাবশালী নাই দেশে, আপনাদের কাছে আমাদের আপত্তি বিনতি এটাই থাকবে যে এই জিনিসটা যাতে এখন আমরা একটা হচ্ছে গিয়ে অন্তত একটা সুস্পষ্ট বিচার পাই, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধর্ষকের। রাস্তার ম্যাডাম পুলিশে আমাকে বলছে ডিএনএ রিপোর্ট আসছে, আপনার কান্নাকাটি করিয়েন না, আপনি আর কান্নাকাটি করিয়েন না। আমার মাথা মুছে দিয়েছে, আমি 12 তারিখে যাব, যাই রিপোর্ট আনবো, আনে আপনাকে দেখাবো। রোজার আগের কথা, এরপর আর কোনো যোগাযোগ করে নাই। এরপর আমরা হচ্ছে গিয়ে গত পরশু হচ্ছে গিয়ে থানায় যাই আবার, তখন ওরা বলে যে না এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই, আরো 2 বছর লাগতে পারে হচ্ছে। বা ওরা তারপর বলতেছে যে আমরা যদি পারি, আমাদের যদি অতি প্রয়োজন হয়, তাহলে আমরা যাতে ডিএনএ টেস্টের রিপোর্টটা নিজেরা সংগ্রহ করি।